আসসালামু আলাইকুম। আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ সোহেল। তো আমার জীবনে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে যা কখনোই বিশ্বাস করতাম না, ঠিক সেই লেভেলেরই কিছু ঘটনা ঘটছে, যেগুলো আমি এর আগে কখনো কোথাও শেয়ার করি নাই। কিন্তু মনের ভিতরে সবসময় এই প্রশ্নগুলো খুঁজে বেড়াতো, যে উত্তরগুলো খুঁজে বেড়াতো, যে এর আসলে কোনো কুল কিনারা আছে কিনা, বা কোথাও কোনো এর ভিত্তি আছে কিনা, কিভাবে কি করব, এটা আমি আজ পর্যন্ত মিলাইতে পারিনি। তো যাই হোক, আমি শুরু করতেছি। আমার তখন চাকরি জীবনে আমি তখন ময়মনসিংহ ক্যান্টনমেন্টে ছিলাম। ওইখান থেকে আমার র্যাবে পোস্টিং হয় 2016 সালে। র্যাবে পোস্টিং হওয়ার পরে র্যাব হেডকোয়ার্টারে জয়েন করার পর ওইখান থেকে আমাদের ট্রেনিংয়ে পাঠায় গাজীপুর র্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে। তো ট্রেনিং স্কুলে যাওয়ার পরে আমাদের ওখানে 2 সপ্তাহ ওরিয়েন্টেশন হয় আর কি। তো ওখানে প্রথম দিকে একটু থাকার খুব সমস্যা ছিল। তো এর আগে ওইখানে একটা মাদ্রাসা ছিল, খুব বড় মাদ্রাসা, যেটা গাজীপুরে যারা আছেন তারা অবশ্যই চিনবেন। এই এই মাদ্রাসাটা অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতো। র্যাব ওখানে ওটা খাস জমির উপর থাকার কারণে র্যাব দখল করে আর কি সবাইকে ওখান থেকে সরাই দিয়ে র্যাবের ওখানে সদস্যরা থাকার জন্য একটা জায়গার মতো করছে আর কি। তো কোনো ছাত্রছাত্রী নাই ঠিকই, কিন্তু আমরা থাকি, মানে আমাদের র্যাব সদস্য যারা প্রথমে ট্রেনিংয়ে যাইতো ওইখানে থাকা লাগতো। তো ওখানে যাওয়ার পরে প্রথম দিন যেতে যেতে বিকাল হয়ে গেছে। তো আমাদের থাকার জায়গা দিয়েছে, ওটা 2 তলা বিল্ডিং। তো 2 তলা বিল্ডিংয়ে দোতলায় আমি ছিলাম। তো ওই দিনই আবার রাত্রিবেলা আমার ডিউটি লাগছে 6টা থেকে রাত 12টা পর্যন্ত। মনে আছে তখন রমজান মাস। তো সারাদিন দৌড়াদৌড়ির কারণে ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারি নাই। তো আমি যখন রাত 12টার সময় ডিউটি শেষ করে যাই, তো স্বাভাবিক যাওয়ার আগেই একটু গরম ছিল তখন। এই জামা কাপড় খুলতে খুলতে উপরে উঠছি। ওঠার পরে চিন্তা করছি যে ঘুমানোর আগে দেখি ফ্যামিলির সঙ্গে কথা বলে তারপরে ঘুমাই মোবাইল। তো আমার যে সাইডম্যান ছিল তাকেও দেখছি সে ঘুমানো আছে, এই তার বেডটাও খালি। খালি বলতে আমি গেছি আর তাকে দেখলাম যে একটা গামছা গায়ে দিয়ে সে উপরের দিকে মোবাইলে কথা বলতে, মানে ছাদের দিকে যাচ্ছে। তো আমি মনে করলাম যে ও যখন ছাদে যাচ্ছে তো আমিও একটু যাই, যে ওর এক দুজনে কথা বলি। ও যখন বলতেছে আমি আস্তে আস্তে যাই। ওখানে কি আছে বা কি নাই এগুলো তখনও আমার মানে এটা আমি জানতাম না, বিলিভ করতাম না। তো যাওয়ার পরে ছাদে ওঠার পরে আমি প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলা হয়ে গেছে। আমি হাঁটতেছি আর কথা বলতেছি, কিন্তু আমার আগে যে ছেলেটা আসছে একটা বড়ুয়া, আমার পাশে পুলিশ সদস্য ছিল। তো ওই বড়ুয়াকে আমি আর খুঁজে পাচ্ছি না, কিন্তু কথা আমি শুনতেছি, কিন্তু ওকে আমি আর দেখতেছি না। তাই এক পর্যায়ে আমি ওই মোবাইল কেটে দেই, কথা বললে মোবাইলটা কেটে দিয়ে আমি ওকে খোঁজা শুরু করছি। এখন ওই বিল্ডিংটা এমন, মাঝখানে হচ্ছে পানির ট্যাঙ্কি, 2 পাশে ফাঁকা জায়গা। তা আমি পানির ট্যাঙ্কির ওপাশে যাই খুঁজি, সেও নাই। ওখানে গেলে মনে হচ্ছে কি আমার কোন কর্নারে কথা বলতেছে। তা আবার যখন এপাশে আসি, তো এপাশেও দেখতেছি না, বাইরের থেকে আলোতে কিন্তু একেবারে ছাদটা ক্লিয়ারই দেখা যাচ্ছে, কোনো লোক নাই, কথা মানুষটা দেখতেছি না। তখন আমার মনটার মধ্যে কেমন একটা ভীতির সৃষ্টি হয়েছে। হওয়ার পরে আমি আস্তে নিচে নেমে দেখি যে আমার যে সাইডম্যান যে বড়ুয়া, ওরও 12টা পর্যন্ত ডিউটি ছিল। তো ও দেখি নাক ডেকে ঘুমাচ্ছে। তো নাক ডেকে ঘুমাচ্ছে, এই সিনারি দেখার পরে আমি আর কোনো কথা বলতে পারিনি। সারা রাত যে আমার কীভাবে গেছে কাউকে কোনো কিছু বলিও নাই, কারণ আমি বিশ্বাস করতাম না যে এই ধরনের কিছু মানে আমার সঙ্গে ঘটতে পারে। আমি যেটা বিশ্বাসই করি নাই সেইটা আর কি ঘটছে ওই রাত্রে। ওখানে ছিলই না, ও ঘুমাচ্ছে। পরে আমি যাওয়ার পরের দিন ভোরবেলা আমি ফলিনের শেষে ওর সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম। পরে বললাম, তুমি কি রাত্রেবেলা ছাদে উঠে কথা বলছিলে? তা বলছে, না ভাই, আমার তো ডিউটিওয়ালা আরও 20 মিনিট আগে গেছে, ওরও ঘুম আসতেছে না, 20 মিনিট আগে গেছে, আমি তো এসে আগেই ঘুমাই পড়ছি। তো এই কথা বলার পরে আমি আর কোনো কিছু বলি নাই। এর মধ্যে আমাদের এক সাব ইন্সপেক্টর আসছে, আমাদের এক ইন্সপেক্টর। তো ওই ফলিনের মধ্যে দাঁড়ায় বলছে, এখানে যারা আছো তারা রাত বেরাতে দিক ওদিক ঘোরাঘুরি করবা না, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখছে, অনেক কিছু অস্বাভাবিক ঘটলেও মনে করার দরকার নাই, এখানে আর কেউ কারো কোনো ক্ষতি করে না।
প্রথম দিনই আমার সাথে ঘটেছে। ঘটে যাওয়ার পরে আর কি এই কথাগুলো আমি শুনছি। তো শোনার পরে আমি আর কারোর সঙ্গে এটা শেয়ার করি নাই, আমি চুপচাপ রয়েছি। যাই হোক, ওর পরে ওই 2টা সপ্তাহ যে আমার কীরকম গেছে আমি আর বলতে পারবো না। তা রাত 8টার পরে সবার আগে আমি মশারি টাঙায় ঘুমাইতাম, যে আমার যাতে বাইরে না, যে যত কাজ আছে বাইরের কাজ সেরে আমি আগে ঘুমাইতাম। আর কোনোদিন পড়ছে বা এরকম? হ্যাঁ, ওইখানে আরও ঘটনা আছে। তো এটা শেষ করে আমি যখন ট্রেনিং শেষ করে আমি র্যাব 10-এ পোস্টিং হয়। তো র্যাব 10-এ পোস্টিং হয়ে ওখানে 3 মাসের মতো ছিলাম। 3 মাস থাকার পরে ওখান থেকে আমার আবার আল্লাহর কি হুকুম, আমার আবার ওই র্যাব হেডকোয়ার্টারে র্যাব ট্রেনিং স্কুলে ইন্টেলিজেন্সের ইনস্ট্রাক্টর হিসেবে পোস্টিং আসে। তো যখন আসে তখন আমি আবার আমার মনের ভিতরে আবার ওই ভয়টা আবার এসে, আমার তো ওখানে যেতেই হবে, যেহেতু পোস্টিং অর্ডার হয়ে গেছে। তো আর কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার না, চলে যাই, আল্লাহ যা করে। যাবার পরে ওই মাদ্রাসা ছাড়াও আরও কিছু জায়গা ছিল থাকার, কিন্তু ওই ঘরগুলো এমন টিন শেড উপরে, ওটা গরম খুব। ওখানে এই কথা চিন্তা করে যাই হোক মাদ্রাসায় যাই, যেখানে ছিলাম ওখানে। তো যাওয়ার পরে আমরা ওইখানে যারা পুরাতন স্টাফ হিসেবে গেছি, স্টাফদের রুম আবার আলাদা। তো ওরা আমাকে রিসিভ করে নিয়ে গেছে ওইখানে। যাওয়ার পরে আমি ওইখানে থাকাকালীন একদিন রাত, ওর সপ্তাহ 2 পরেই যাওয়ার, রাত্রিবেলা বাইরে থেকে আসছি রাত 10টা বাজে। আর অন্যান্য তখন একটু সবার সাথে সখ্যতা গড়ে উঠছে। তা ওই বাইরে থেকে চা পানি খেয়ে একটু রাত করেই আমরা আসতাম। ওই মাদ্রাসাটার ভিতরে একটা বাস্কেটবল গ্রাউন্ড ছিল, মাদ্রাসা মসজিদ বাস্কেটবল গ্রাউন্ড একই সাথে। মানে মাদ্রাসাটা হচ্ছে চারপাশে বিল্ডিং দিয়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে মসজিদ, পাশেই আছে একটা বাস্কেটবল গ্রাউন্ড। তা আমরা ওই রাত্রেবেলা কারেন্ট নাই, তো ওখানে বসে চেয়ার নিয়ে বাইরে বসে গল্প করতেছি। গল্প করতে করতে হঠাৎ একটা চিল্লানি শুনি, মা করে বলে একটা চিল্লানি শুনে তো আমরা ওখানে যারা ছিলাম, ওখানে অবশ্য 2জন ডিউটি করে, একজন আমাদের সঙ্গে গল্প করতেছিল, আর একজনও পাশেই ওইখানে মোবাইলে কথা বলতে বলতে পাশে গেছে। ও অস্ত্র থাকা অবস্থাতেই ডিউটি করতেছে, অস্ত্র শস্ত্র সহ সব কিছু সহ বাইরে কথা বলতে বলতে মসজিদের কর্নারের দিকে গেছে। যাওয়ার পরই এই শব্দটা শোনার পরে আমরা সবাই দৌড়ে যাই, যে কী হয়েছে। যাওয়ার পরে দেখি যে মোবাইলে আলো জ্বলতেছে মাঠের এক কোণারে পড়া, আর ও আম গাছ ছিল, আম গাছের গোড়ায় এরকম শুয়ে আছে মুখে হাত দিয়ে। তো যাই তাড়াতাড়ি উঠায় ওইখান থেকে পানি ঠানি দেই, মাদ্রাসা থেকে ইয়ে থেকে পানি এনে মাথায় পানি দেওয়ার পরে ও যেটা বলে যে, স্যার আমি মোবাইলে কথা বলতে বলতে কর্নারে গেছি, যাওয়ার পরে আমার একটু বাইরে মানে প্রসাবের চাপ আসছে, তো এই কাজটা সারছি। আমি চিন্তা করছি কোথায় যাব, এই গাছের গোড়াতেই, আমি এখানে ঝাউ গাছ লাগানো ছিল, ঝাউ গাছের গোড়াতেই আমি প্রসাব করার ইয়ে করছি। তো এই অবস্থায় আমাকে যে কে চড়টা মারছে আমি তাকে দেখি নাই, কিন্তু পরে আমরা লাইট জ্বালাই দেখলাম যে পুরো ওর এক পাশে এরকম ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে ওরা সবাই মিলে ধরাধরি করে ওর ওর যেখানে ওর থাকার জায়গা, ও স্টুডেন্ট ছিল, ওর অন্যান্য স্টুডেন্টের যে সিনিয়র স্টুডেন্ট ছিল তাদের কাছে নিয়ে বুঝাই দিছি যে নেওয়ার পরিবর্তে একজন ডিউটি দেবো। তো এই একটা ঘটনা। এরপরে ওখানে গেল, আরও আছে, যেটা হইলো আমাদেরই আর এক স্টাফ, সে ওইখানে নতুন পোস্টিং আসছে। তো আমরা বিকালে খেলাধুলা করি, এসে দেখি যে ও নতুন আসছে, সব কিছু গুছাইতেছে। আচ্ছা গুছাক, ও করছে কি, আমরা ছিলাম নিচতলায়, ও দোতলায় যাই বেড করছে। তো বেড করার কারণে ওর সঙ্গে আর অতটা বিকালে আর গল্প সল্প হয় নাই বা কথাও হয় নাই। তো আমরা বিকালে গোসল টোসল করে নামাজ কালাম পরে বাইরে সচরাচর রোল কল শেষে চা পানি খেতে বাইরে যাই। ওইখানে পোড়াবাড়ি বাজার আছে, পোড়াবাড়ি বাজারেই। তো ওই পোড়াবাড়ি বাজার থেকে যখন আমরা আবার রাত্রিবেলা আসি, এসে শুনতেছি যে ও উপরে বসে চিল্লাপাল্লা করতেছে, গালিগালাজ করতেছে, যে ছাদের উপরে কে এরকম দৌড়াদৌড়ি করে, বারবার ই করতেছে। আমরা থাকাকালীনও দেখছি যে সে রড নিয়ে দৌড়ে উপরে উঠছে। তো তা ওইটা দেখার পরে ওকে যে বললাম যে, ভাই আসলে আপনি যে করতেছেন কি সমস্যা কি? কারে বলবেন না, উপরে ছাদের উপরে কে জানি ইট ভাঙতেছে, তারপরে মনে হচ্ছে যে ইট দিয়ে ফুটবল খেলতেছে, ধূপধাপ করে শব্দ হচ্ছে। হ্যাঁ, নিচ থেকে কত দোতলায়, ওর উপরে ছাদ। তো ও বারবার করে, ওর মাথায় তখনও আসে নাই যে এগুলো হইতে পারে। তো ওইখানে যাওয়ার পরে আমরা বললাম যে, ভাই রাখেন, আপনি আর উপরে যান না, আপনি নিচেই থাকেন। হ্যাঁ,
এটা আমরা জানা আছে, এই জন্য আর কি তারা বললাম যে উপরে আর যায় না, আপনি একটু নিচে আসেন। তোকে কি হয়েছে? আমি বললাম, আসেন নিচে আসেন। পরে আসার পরে তারা বুঝাই বললাম, বলার পরে সে আর ওই রুমে থাকবে না। ওই রাত্রেবেলায় তাকে আমরা নিচে নিচে নামায় নিয়ে আসছি। এটা আসলে মানে এটা যে কতটুকু লোমশ ঘটনা ওই সময় না থাকলে, ওইখানে না, যার সঙ্গে না ঘটছে সে কখনো এটা উপলব্ধি করতে পারবে না। যারা বিশ্বাস করতে চায় না, বললামই তো, যাদের সঙ্গে না ঘটে তারা বুঝবে না এর যে কতটুকু ভয়াবহতা হইতে পারে। তো এই ছিল। এছাড়া আরও আছে ওখানে, আর একদিন ইনশাল্লাহ শুনবো।